ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিলেন। তারপর ওড়নাটা এক টানে খুলে ছুঁড়ে ফেলে দিলেন দূরে। আমি বললাম, ভাইয়া আপনার পায়ে পড়ি, কিন্তু কাজ হলো না। এবার তিনি আমার বুকে হাত দিলেন আর ঠোঁট দুটো এমন শক্ত করে কামড়ে ধরলেন যেন রক্ত বের করে ফেলবেন ঠোঁট থেকে। আমি নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিতে আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু জিম করে রড বানিয়ে রাখা তার দুবাহুর আকর থেকে আমি কিছুতেই মুক্ত হতে পারছি না। নিতুল ভাইয়া এক এক করে আমার সবকটি কাপড় গা থেকে টেনে খুলে নিলেন। আমি এখন একেবারেই নগ্ন, গায়ে একটা সুতা পর্যন্ত নেই। আমি কিছুতেই তাকে বাধা দিতে পারছিলাম না। তার শক্তির সাথে আমি কিভাবে কুলিয়ে উঠবো? আর এমন শক্ত করে তিনি আমায় ধরলেন যে আমি ব্যথায় মরে যেতে লাগলাম। আমি গলা ছেড়ে চিৎকার করতে লাগলাম, কিন্তু সেই চিৎকার বাইরে যাচ্ছে না, কারণ নিতুল ভাইয়া এখন আমার মুখ চেপে ধরেছেন। অবশেষে বিপদের মুখে একটা সাপ যেভাবে দংশন করে তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে, সেই চেষ্টা আমিও করলাম। কুটুস করে কামড়ে ধরলাম নিতুল ভাইয়ার হাতের একটা আঙুল। ভাইয়া এবার ছট করে আমায় ছেড়ে দিলেন। ওর হাত থেকে বাঁচতে পেরে তাড়াহুড়ো করে কাপড় চোপড় ঠিক করে যখন বিছানা থেকে নামবো, ঠিক তখন তিনি ফের আমাকে জাপটে ধরলেন আর বললেন, এই শরীরটা আমার। এখানে অন্য কেউ ভাগ বসাতে চাইলে এই শরীর আর ভাগিদার দুটোকেই আমি আগুনে জ্বালিয়ে দিব। আমার খুব কান্না পেয়ে গেল। ভয়ে আমার হৃৎপিণ্ড ঘড়ির কাঁটার মতন বাজতে লাগলো। আমি কাঁপা আর কান্না মাখা গলায় বললাম, ভাইয়া আপনারাই তো আমার আশ্রয়দাতা। আমি একটা অনাথ মেয়ে, আপনারা ছাড়া আমার আর কেউ নাই। ছোটবেলায় থেকে আপনার বাবাকে আমি বাবা, আপনার মাকে মা, আপনাকে ভাই আর আপনার বোনকে বোন মেনে এসেছি, কিন্তু আজ আপনি কেন আমার সাথে এমনটা করলেন? নিতুল ভাইয়া এই কথা শুনে মোটেও লজ্জিত হলো না, বরং সে রাগে ঠিকরিয়ে যেতে যেতে বলল, তো তোমার দিকে কেউ নজর দিলে আমার তা সহ্য হয় না। গতদিন দেখেছি একটা ছেলে তোমার সাথে হেঁটে হেঁটে আসছে, তার সাথে তুমি ভাব করে কথা বলছো। ও তো আমার বন্ধু অনুজ, ওর সাথে আমার ভালো সম্পর্ক, খুব ভালো ছেলে ও। ভালো সম্পর্ক না? নিতুল ভাইয়া আমার গালে একটা চড় বসিয়ে দিলেন। আমার মাথাটা তখন ভন ভন করে ঘুরে উঠলো। খানিক সময়ের জন্য আমি কেমন স্তব্ধ হয়ে গেলাম, কারণ জীবনেও এমন আঘাত আর কেউ কখনো করেনি। তারপর নিতুল ভাই আমায় টেনে টেনে ঘর থেকে বের করলো আর তার মোটর বাইকটা নিয়ে স্টার্ট করে আমার পিছনে বসিয়ে পাগলের মতন ছুটতে লাগলো কোথায় যেন। আমি ভয়ে মরে যাচ্ছি। কি সব হচ্ছে আমার সাথে? মনে মনে আল্লাহর সাথে অভিমান করছি, বলছি, অনাথের জন্য পৃথিবীতে শান্তি কি জিনিস তা রাখুনি না প্রভু। তুমি শুধু আমার জন্য দুঃখ রেখেছো। তুমি এত পাষাণ কেন প্রভু? তুমি এত নিষ্ঠুর কেন? গাড়ি গিয়ে থামলো শহরের এক মাথায়। তারপর নিতুল ভাইয়া আমাকে গাড়ি থেকে নামিয়ে বলল, হাঁট আমার সাথে। আমি হাঁটতে লাগলাম তার পাশে পাশে। নিতুল ভাইয়া আমায় নিয়ে একটা ভবনের দিকে এগিয়ে গেলেন। সেই ভবন বহুতল। আমরা আস্তে আস্তে 3 তলা পর্যন্ত উঠলাম। 3 তলায় উঠার পর একটা ঘরের সামনে দেখা গেল মস্ত এক সাইনবোর্ড। সেই সাইনবোর্ডে লেখা কাজী অফিস। লেখা দেখে আমার ভিতরটা হিম হয়ে গেল। আমি কাপা কাপা গলায় নিতুল ভাইয়ার একটা হাত নাড়া দিয়ে বললাম, এখানে কেন আমায় নিয়ে এসেছেন আপনি? নিতুল ভাইয়া বললেন, তোমায় নিজের করে নেওয়ার জন্য। মানে টানে নাই কোনো, তোমায় আমি বিয়ে করব। নিতুল ভাইয়ার কথা শুনে আমি যেন হঠাৎ আকাশ থেকে পড়লাম। আমার কান ছুঁয়ে দেখলাম কান গরম হয়ে উঠেছে, চোখ দিয়ে কেমন সবকিছু ধাঁধা করছে। না, এটা আমার দুর্ভাগ্য নয় যে নিতুল ভাইয়া আমায় বিয়ে করতে চাইছেন, কারণ ওর পিছনে অনেক বড় বড় ঘরের সুন্দরী মেয়েরা ঘুরেও কোনো সাড়া পায়নি। আর আমি তো এক অনাথ মেয়ে। বাবা মা মারা যাওয়ার পর তাদের ঘরেই বড় হয়েছি, ওদের নুন পান্তা খেয়ে জীবন ধারণ করেছি। আর আমি যে অতি রূপবতী কেউ তাও কিন্তু না। তবুও কেন নিতুল ভাইয়া আমায় এত পছন্দ করেন কি জানি। আর পছন্দ করলে এভাবে জোর করেই বা কেন বিয়ে করতে হয় তার আমায়? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, নিতুল ভাইয়া আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নিতুল ভাইয়া কথাটা শুনে এমন রেগে গেলেন, তারপর হাতটা উপরে ঠাস করে আরেক চড় বসিয়ে দিলেন আমার গালে। আমিও ছোট বাচ্চাদের মতন ভ্যা ভ্যা করে কেঁদে উঠলাম। নিতুল ভাই আমার মুখ চেপে ধরে বললেন, কাঁদবা না জান, প্লিজ কাঁদবা না। তুমি কাঁদলে আমার ভীষণ খারাপ লাগে। আর কোনোদিন তোমায় কষ্ট দিব না জান। কিন্তু আমার কান্না থামছে না। কান্না থামছে না এই জন্য যে আমি মনে করছি আমার সামনের সময়গুলোর কথা। আমি জানি নিতুল ভাইয়ের বউ হিসাবে তাদের ঘরের কেউ আমায় কোনো দিন মেনে নেবে না। তাদের ছেলে দেখতেও যেমন রাজপুত্রের মতো, ঠিক তার যোগ্যতাও তেমন। সে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার।
বাংলাদেশের নামি দামি কোম্পানির বড় অফিসার। মার কত আশা তার ছেলের জন্য রাজরানীর মতন বউ আনবেন ঘরে। বাবার স্বপ্ন ছেলের শ্বশুর বাড়ির বংশ হবে বেশ নামি দামি, শ্বশুর হবে শিক্ষিত, পরিচিত, বেশ দাপটি মানুষ। আর সেই তুলনায় আমি কোন ছাড়? আমি সত্যি সত্যি নিতুল ভাইয়ার পায়ে পড়ে গেলাম। তারপর বড় অনুনয়ের সঙ্গে বললাম, ভাইয়া কেউ মেনে নেবে না এটা, আপনি বরং আগেই সবাইকে জানান বিষয়টা। ওরা যদি রাজি হয় তবে আমিও রাজি। খুশি মনে তখন আপনাকে আমি বিয়ে করব। নিতুল ভাইয়া হাহা করে হেসে উঠলেন। হেসে তিনি বললেন, কে রাজি হবে না? আমার বউকে আমি পছন্দ করে বিয়ে করব, এতে কার কি? বাবা মার অনুমতি ছাড়া আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কিছুতেই পারবো না। নিতুল ভাইয়া সারা শরীর ঘামছে। তিনি আমায় টেনে উপরে তুললেন, আমার দুটো হাত ধরে দুহাত মুঠোয় নিয়ে বললেন, আমি তোমায় ভালোবাসি প্রীতু, আমার ভালোবাসার কসম, আজ তোমায় আমি বিয়ে করবই করব। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। নিতুল ভাইয়া এবার রাগে গর্জিয়ে উঠলেন। তারপরে বললেন, আমার কি নেই যে তুমি আমায় ভালোবাসো না প্রীতু? আমার কি নেই? আমি কি দেখতে খুব বাজে? আমার কি ভালো জব নেই? আমার কি ভালো বংশ পরিচয় নেই? আমার কি ভালো একটা মন নেই? বলো প্রীতু, বলো। আমি কি বলবো সত্যিই বুঝতে পারছি না। আমার খুব কান্না পাচ্ছে। আমি কাঁদতে কাঁদতে নিতুল ভাইয়াকে বললাম, বাবা মাকে আগে রাজি করান প্লিজ, তারপর আমি না বলবো না। সত্যিই আমি আপনাকে বিয়ে করব, আপনাকে আমি ভালোবাসবো। নিতুল ভাইয়া বললেন, যদি এত সহজে সবকিছু হয়ে যেত তবে এতটা কঠিন পথে হাঁটার প্রয়োজন আমার ছিল না। আমি তোমায় ভালোবাসি এবং এই ভালোবাসা পেতে অনেক কিছুই আমি করে ফেলতে পারি প্রীতু। ভয়ে আমার গা কেঁপে উঠল। আমি বললাম, প্লিজ আপনি আমায় ক্ষমা করুন ভাইয়া। কিন্তু নিতুল ভাইয়া হাল ছাড়লেন না। তিনি খুব জেদি, খুব খুব জেদি। হঠাৎ করে পকেট থেকে একটা চকাচক চাকু বের করে তার নিজের গলায় এটা ধরে তিনি বললেন, মরে যাব আমি, মরে গেলেই তো তুমি মুক্তি পাবে প্রীতু। আমি মরে যাই তাহলে? আমি ভয়ে শিউরে উঠলাম। মাথায় কোনো কাজ করছিল না আমার। এমনিতে আমার কেউ নাই, ওদের দয়ায় বেঁচে আছি। এখন যদি আমার জন্য নিতুল ভাইয়ার এমন কাণ্ড করে বসে, তখন আমার জীবনটা কত দুঃসহ আর বিভীষিকাময় পরিস্থিতির কবলে পড়বে। সে কথা ভেবেই আমি বললাম, চাকুটা ফেলে দিন প্লিজ। নিতুল ভাইয়া তার ঘামে ভেজা কাপা কাপা ঠোঁট দুটো নাড়িয়ে বললেন, আগে বলো তুমি আমায় বিয়ে করবে কিনা? আমি তখন ঘোর বিপদে, না রাজি হয়েও কোনো গত্যন্তর নেই। অবশেষে বললাম আমি রাজি। নিতুল ভাইয়া আমার সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে বললেন, ওরে আমার গুলগুলি, এতক্ষণ রাজি হয়েছে? আমি বললাম, নিতুল ভাইয়া আমার কিন্তু ভীষণ ভয় করছে। নিতুল ভাই আমার ঠোঁটে আঙুল ঠেকিয়ে বললেন, নিতুল ভাইয়া নয়, শুধু নিতুল। যা, আমার লজ্জা করে। বলে আমি মুখ লুকিয়ে ফেললাম নিতুলের বুকে। তারপর আমরা গেলাম কাজী অফিসের ভিতরে। ওখানে কত রকমের যে ঝামেলা, সাক্ষী, কাগজপত্র আর কত কিছু যে লাগে। বিয়ের কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। কাজী অফিস থেকে যখন বের হলাম তখন সারা শহর আলো ঝলমলে। নিতুল বলল, চলো হাঁটি। আমরা হাঁটতে লাগলাম হাত ধরাধরি করে এলোমেলো ভাবে। এখন আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে একটা পবিত্র বন্ধন আছে। আমাদের এখন অনেক শক্তি। কিন্তু আমার ভয় হচ্ছিল এই কথা ভেবে যে আসলে আমরা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি। আমি নিতুলের হাতটা খানিকটা শক্ত করে ধরে বললাম, নিতুল আমরা কোথায় যাচ্ছি? নিতুল খানিক সময় চুপ থেকে বলল, যেদিকে দু চোখ যায় সেদিকে। বাসায় ফিরবে না? না। নিতুল তার পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে নিয়ে ধরল। তারপর সেই সিগারেটের ধোঁয়া বাতাসে ছেড়ে দিয়ে বলল, আমরা হাঁটবো, জনম জনম এভাবে হাত ধরাধরি করেই হাঁটবো। বিয়ে করেছি কি এইভাবে হাঁটার জন্য? হুম। আমাদের ফুলসজ্জা হবে না? হবে, তাও হাঁটতে হাঁটতেই। এই কথা বলেই আমি জড়িয়ে ধরে চুমু খেলো নিতুল। তারপর বলল, ফুলসজ্জা হয়ে গেছে। সত্যিই ওর পাগলাটে আচরণগুলো অনেক মজার, অনেক ভালো লাগার। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল এই কথা ভেবে যে পৃথিবীটা এতটা সহজ নয়।
আর এইভাবে হাঁটতে হাঁটতেও আমাদের একটা জনম শেষ হয়ে যাবে না। আমি বললাম, নিতু তুমি না বলেছিলে তোমার বউ তুমি চয়েস করবে, এত কারোর কিছু বলার নাই, এখন কেন বাহানা করছো বাসায় যেতে? পৃথু, তুমি তো আর কোনো বাচ্চা মেয়ে না, অনেক বড় হয়েছো, বিয়েও করেছো, 2 দিন পর বাচ্চা কাচ্চার মাও হবে। সুতরাং তোমার এটা বোঝা উচিত যে এভাবে হঠাৎ করে তোমায় বিয়ে করে ঘরে ফিরলে তোমার আমার কখনোই রক্ষা থাকবে না। এটা তো আমি আগেই অনেকবার বলেছিলাম, তুমি তো নিজের গলায় চাকু ধরে ভয় দেখিয়ে আমায় রাজি করিয়েছো। আমি জানতাম এমন কিছুই হবে, তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে এটা করছো। আমি তো অনাথ, আমার তো কেউ নাই। আমার চোখ ভিজে উঠল জলে, আমি সত্যি সত্যি কেঁদে উঠলাম। নিতুল আমায় কাছে টেনে নিয়ে চোখ দুটো তার হাত দিয়ে মুছে দিতে দিতে বলল, আজ কি কাঁদতে আছে পৃথু? আজ না আমাদের বিয়ে। এর নাম বিয়ে? আমি এবার ওর থেকে হাতটা ছাড়িয়ে রাস্তার পাশে একটা গাছের গোড়ায় গিয়ে বসে পড়লাম। নিতুল পাশে গিয়ে বসলো। অনেকক্ষণ ধরে দুজনে চুপচাপ থাকার পর নিতুল বলল, আসলে আমার মাথায় কাজ করছিল না পৃথু। আমি তোমার ভালোবাসায় তখন ভূত হয়েছিলাম। আমার মনে হয়েছিল যে করেই হোক তোমায় পেতে হবেই। তখন অত কিছু ভাবিনি, কিন্তু এখন ভাবছি যে এভাবে দুজন মিলে বাসায় যাওয়াটা কতটুকু ভয়ানক হবে। আমি কথা বললাম না। নিতুল আমার হাত ধরার চেষ্টা করলো, কিন্তু আমি হাত ছাড়িয়ে নিলাম। নিতুল এবার আমার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের কান দুটো ধরে পড়ল, সরি, আমি এতটা বুঝিনি আগে, কিন্তু সত্যি হলো তোমায় আমি যেভাবেই হোক ভালো রাখবো। কিভাবে ভালো রাখবে? না, বাসায়, ভালোবাসায়। তোমার ভালোবাসতে ভালো একটি বাসা আমি ভাড়া করে রেখেছি। আমরা এখন হাঁটতে হাঁটতে ওখানেই যাব, আর 5 মিনিট হাঁটলেই ওখানে আমরা পৌঁছে যাব। আমার তবুও মন কেমন করছে। আসলে আমি এমন কিছু চাইনি। আমি চেয়েছি সবার ভালোবাসা, আমি চেয়েছি বাবা মায়ের খুশি। তারাই তো আমার মতন এক অনাথকে আদর আহ্লাদ করে বড় করেছেন। আমার কোনো পরিচয় ছিল না, তারা আমার পরিচয় হয়েছিলেন। তাদের সাথে আমার এটা বড় বিশ্বাসঘাতকতা হয়ে গেল। আমি বললাম, নিতুল আমার বাবা মার জন্য খারাপ লাগছে, আমি তাদের কাছেই যেতে চাই। নিতুল এবার আমার পাশে এসে বসে আমার হাতটা টেনে ধরে তার হাতের মুঠোয় নিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে একদিন। বাবা মাকে আস্তে আস্তে ম্যানেজ করব, তারপর দুজন গিয়ে উঠবো বাসায়, কেমন? আমি প্রচণ্ড মন খারাপ নিয়েও বললাম, আচ্ছা। তারপর আমরা হেঁটে হেঁটে গেলাম আরও 10 মিনিট। তারপর বড় রাস্তা থেকে নেমে সরু গলি দিয়ে ঢুকে গেলাম ভিতরের দিকে। সরু গলি দিয়ে 3 মিনিট হাঁটতেই সামনে পড়লো সাদামাটা টিন শেডের একটা ঘর। কিন্তু ঘরের সামনে গিয়ে আমি চমকে উঠলাম। আমি স্বপ্নেও ভাবিনি নিতুল আমার জন্য এত কিছু করে রেখেছে। যে ঘরটা পিছন থেকে মনে হচ্ছিল একেবারে সাদামাটা, সে ঘর কিন্তু আসলে সাদামাটা নয়। সে ঘর হলো ছবির চেয়েও সুন্দর। ঘরের সামনে উঠান, একপাশে লিচু বাগান, মাঝে সরু রাস্তা, সেই রাস্তায় ঘন দুব্বা ঘাস, আর অন্য পাশে ফুলের বাগান। উঠানে পা রেখে আমি সবচেয়ে বেশি আশ্চর্য আর মুগ্ধ হলাম, কারণ রিতুল আমার জন্য এত কিছু করতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। একদল ছোট ছোট ছেলে মেয়ে হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে এলো। তাদের প্রত্যেকের হাতে বরণ ডালা। সেই ডালা নিয়ে তারা দাঁড়িয়ে গেছে রাস্তার দুপাশে। আর আমরা যখন হেঁটে রাস্তা অতিক্রম করছিলাম, তখন তারা আমাদের উপর ফুল ছিটিয়ে দিতে লাগলো আর হই হুল্লোড় করতে লাগলো। আমি এর চেয়ে বেশি আশ্চর্য হলাম যখন ঘরের বারান্দায় গেলাম, কারণ ওখানে হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে এলো একদল যুবক যুবতী। তাদের প্রত্যেকজন ছেলের গায়ে নীল রঙা পাঞ্জাবি পরা আর মেয়েদের গায়ে কলাপাতা রঙের শাড়ি। ছেলেরা দৌড়িয়ে এসে জড়িয়ে ধরলো নিতুলকে, আর মেয়েরা আমাকে। তারপর আমাদের দুজনকে ওরা দুটো আলাদা ঘরে নিয়ে গেল। আমি এইসব ঘটমান দৃশ্যকে স্বপ্নই ভাবছিলাম, কারণ আমার জন্য বাস্তবতা এত সুন্দর আর সহজ হবে তা কখনো আগে ভাবিনি। আমাকে যে ঘরটিতে নিয়ে যাওয়া হয়েছে সেই ঘরও সাজানো গোছানো।
ওখানে নিয়ে গিয়ে ওরা আমায় মস্ত বড় খাটের উপর বসিয়ে দিল। তারপর সবাই চতুর্দিক থেকে আমায় ঘিরে বসালো আর আস্তে আস্তে এক একজন করে তাদের সবার পরিচয় দিতে লাগলো। ওদের কাছ থেকে পরিচয় পেয়ে আমি বুঝতে পারলাম ওরা আর কেউ নয়, সবাই নিতুলের বন্ধু। ওরা আমায় নিয়ে বেশ মজা করছে। একজন আমার গালে আঙুল দিয়ে টোকা দিয়ে বলল, এ মা, এ কি চেহারা গো! এমন একটা মেয়েকে বিয়ে করতে পারলো নিতুল, অথচ আমি তার পাত্তাই পাইনি। আর একজন সঙ্গে সঙ্গে ওকে ধাক্কা দিয়ে বলল, আরে তুই কি পাত্তা পাবি রে, যেখানে আমিই পাইনি। তারপর সবাই হাসিতে মেতে উঠল। আমার ভীষণ খারাপ লাগছিল ওদের ওইসব হইহুল্লোড় দেখে। আর সারাদিন কোনো কিছু খাইনি বলে খিদে পেটও চোচো করছিল। চোখ দুটো কেমন ঘুমের জন্য অস্থির হয়ে উঠেছিল। তখন একজন আমার কাছে এসে আমার একটা হাত ধরে বলল, নিতুল আমার ভাইয়ের মতো, আমরা একসাথে পড়াশোনা করেছি, কিন্তু আমাদের সম্পর্ক ছিল ভাই বোনেরই। তোমার দেখছি এখানে খুব আনইজি লাগছে। আনইজি লাগার কারণ হলো তুমি ওদের কাউকে চেনো না, অথচ এরা সবাই তোমার সাথে মজা করছে। আসলে ওরা সবাই নিতুলের বন্ধু, তুমি নিজেও ওদের বন্ধু ভাবতে পারো, তখন আর তোমার মন খারাপ লাগবে না। আমি লজ্জা কাটিয়ে বললাম, আপু আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে চাই। কথাটা শুনে ফেললো পাশের একটি মেয়ে। সেই মেয়ে অদ্ভুতভাবে হেসে উঠে বলল, ভাবি তো দেখি পুরাই শিশুরে, বিয়ের দিনও বুঝি সন্ধ্যাবেলায় কোণে ঘুমাইতে চায়। সবাই আবার হাসিতে ফেটে পড়ল। খানিক আগে এই বাড়িটি দেখে আমার যতটুকু ভালো লেগেছিল, এখন আমার ঠিক ততটুকুই খারাপ লাগতে লাগলো। নিতুল কী ধরনের ছেলে আমি বুঝতেই পারছিলাম না। পালিয়ে বিয়ে করেছে, এই বিয়ের জন্য আবার এত আয়োজনের কি প্রয়োজন? আমার পাশে বসে হাত ধরে রাখা নিতুলের পাতানো বোন বলল, শুনো, একটি রাতই তো, একটু কষ্ট করো প্লিজ। আমরা অনেক কষ্ট করে অত সব আয়োজন করেছি, রাতে অনেক ফাংশন আছে। একটু পর তোমায় আর নিতুলের গায়ে হলুদ মাখিয়ে গোসল করানো হবে, তারপর দুজনকেই বরকনে সাজানো হবে, হুজুর থেকে দোয়া পড়ানো হবে, তারপর দুজনকে বাসর ঘরে দেয়া হবে। এত কিছু শুনে আমার রাগ চড়ে বসলো মাথায়। কি অদ্ভুত কাণ্ড! এমন বিয়ের কথা কখনো শুনিনি আমি। নিতুল যেমন পাগল, ওর বন্ধুগুলো ঠিক তাই। রাত 10টা, আমাদের দুজনকে উঠোনের আলাদা আলাদা জায়গায় নিয়ে গোসল দেওয়া হলো। তারপর ঘরে এনে আমার শাড়ি পরিয়ে দিল ওরা। কি সুন্দর বাহারি শাড়ি! তারপর কানে দোল, হাতে বালা আর পায়ে নুপুর, চোখে কাজল মাখিয়ে দিল একজন, একজন দিল দুপায়ে আলতা মাখিয়ে। তারপর একজন আমার মুখের সামনে এনে ধরলো আয়না। আয়নার কাছে তাকিয়ে আমি বড় অবাক হয়ে গিয়েছি, কারণ নিজেকেই আমি চিনতে পারছি না এখন। চোখে কাজল আর বাহারি রঙা শাড়িতে আমার এত ভালো লাগবে তা আমি কোনো দিনও ভাবিনি। খানিক আগে যে ঘুমাবার জন্য আমি অস্থিরতা ছিল, তা ক্রমেই কেটে গেছে এখন। পেটে খিদে ছিল। নিতুলের পাতানো বোন প্লেটে ভর্তি ফল এনে খেতে দিয়েছে আমায়। আমার ইচ্ছা করছিল খিদেই প্লেট শুদ্ধ খেয়ে ফেলতে, কিন্তু ওদের সামনে তার এমন কিছু করা যায় না। তাই আমি 2 টুকরো আপেল মুখে দিয়ে 1 গ্লাস জল খেলাম। তারপর হুজুর এলেন। তিনি দোয়া করে চলে গেলে ওরা আমায় নিয়ে গেল অন্য একটা ঘরে। সেই ঘর থেকে আমার চোখ কপালে উঠে গেল। এত আলো ঝলমলে ঘর কোনোদিন আমি দেখিনি। ঘরের ভিতরে গিয়ে আরও অবাক হলাম, কারণ ওখানে কোনো খাট পাতা নেই। উঁচু করে ফুলের স্তূপ দিয়ে বানানো বিছানা। নিতুলের পাতানো বোন আমায় সেই স্তূপের ওপর বসিয়ে দিয়ে বলল, এটা তোমাদের বাসর ঘর। আমি বড় অবাক হয়ে বললাম, এত সুন্দর করে সাজানো ঘর? নিতুলের পাতানো বোন তখন মৃদু হেসে বলল, এই ঘরটার চেয়েও আমার ভাইয়ের মনটা আরো বেশি সুন্দর। আমি তখন মনে মনে বললাম, সে তো বেশ জানাই আছে আমার তার মন যে কত সুন্দর। জোর করে যে ছেলে বিয়ের আগে একটা মেয়ের শরীর ছুঁতে পারে, তার সামনে হানা দিতে পারে, সে আর কতটা ভালো হবে। কিন্তু বাস্তব হলো এই যে আমি নিতুলকে আগে থেকেই একটু একটু পছন্দ করতাম।
যেমন করে রাজমহলের একজন চাকরানিও যুবরাজকে তার জীবনসাথী হিসেবে পাওয়ার জন্য মনে মনে কামনা করে, কিন্তু এটা সে খুব ভালো করেই জানে যে যুবরাজকে সে কোনো দিন পাবে না। নিতুলকে নিয়ে আমার ভাবনাগুলো তখন ঠিক তেমনই ছিল, কিন্তু অযাচিত যে সে এমন কিছু করে ফেলবে তা আমি ঘুণাক্ষরেও ভাবিনি। অন্তত সে আমায় একবার সহজ করে বলতে পারতো, পৃথু আমি তোমাকে ভালোবাসি। তারপর দেখতো আমি তাকে সাড়া দিই কিনা। এবার ভাবলাম যা আবার হয়ে গেছে, কপালের লেখাগুলো মুছে ফেলা মানুষের পক্ষে দুঃসহ। আমি তাকে বর হিসাবেই মেনে নিব, সারা জীবন একসাথে দুজন কাটিয়ে দেব। আজ থেকে আমরা একটা নতুন জীবন শুরু করব, যে জীবনে কোনো অতীত নেই। নিতুলের পাতানো বোন আমায় ভাসুর ঘরে রেখে চলে গেল। সে বলল, বসে বসে ওয়েট করো, আমার বরকে পাঠাচ্ছি। আর শোনো, ঘুমিয়ে টুমিয়ে যেও না কিন্তু আবার, নিতুল আসতে একটু দেরি হতে পারে। আমি বললাম আচ্ছা। তারপর আমি বসে বসে নিতুলের জন্য অপেক্ষা করতে লাগলাম। নিতুলের আসতেই সত্যিই দেরি হচ্ছে। আমার মোটেও ভালো লাগছে না এইভাবে একা বসে বসে অপেক্ষা করতে। নিতুল এলো শেষ রাতের দিকে। তখন আমি বসে বসে মিনমিন করে কাঁদছিলাম আর নিজের কপালকে দোষছিলাম। সে এলো হাতে করে একটা সাদা গোলাপ নিয়ে। সেই গোলাপ আমার হাতে দিয়ে বলল, এই যে তুমি ফুলের স্তরের উপর বসলে, এই এতগুলো ফুল কিংবা তোমার হাতে যে সাদা গোলাপটা আমি দিলাম সেটির কথাই বলো। এই সবগুলো ফুলের থেকেও তুমি বেশি সুন্দর আর বেশি পবিত্র। ওর এমন উচ্চ প্রশংসা শোনার পর আমার কান্না মৃদু হাসিতে পরিণত হবে তা সে আগে থেকেই জানতো, তাই সে এমন করেই বলল। নিতুল এবার আমার হাত ধরে পাশে বসালো আর তার হাতের স্পর্শে মুছে দিল আমার চোখের জল। তারপর বলল, ভালোবাসি। আমি বললাম, ছাই বাসো। ভালোবাসলে এইভাবে সারা রাত পর আমায় একা একা বসিয়ে রাখতে না। আমার সাথে আমার কোনো ভালোবাসি নাই। নিতুল তখন আমায় জাপটিয়ে ধরে আমার দু চোখের পাতায় চুমু খেলো। তারপর আমার পিঠে আলতো স্পর্শ করে বলল, আল্লাহ জানেন আমি কতটা ভালোবাসি তোমায়। এই তোমার জন্য আমি আমার পরিবার ফেলে রেখে এসেছি। আমি কি বলেছিলাম এসব করতে? তুমি জোর করেই তো সব কিছু করেছো। ভালোবাসার জন্য করেছি, কারণ আমি জানতাম কোনোদিন আমার বাবা মা সহজভাবে তোমায় মেনে নিত না। তাই এই কঠিন পথে আমায় হাঁটতে হলো। কঠিন পথে হেঁটেই বা কি লাভ হলো? বাবা মা তো আর কোনোদিন আমাদের মেনে নেবে না। নিবে, 100 বার নিবে। নিতুল, আমার ভয় করে, যদি কোনোদিন তুমি আমায় একা ছেড়ে চলে যাও, যদি কোনোদিন অস্বীকার করো আমায়। নিতুল আমার মাথার উপর হাতটা রেখে বলল, ভালোবাসার কসম, আমি কোনোদিন তোমায় ভুলে যাব না। এমনকি মৃত্যু এলেও না, আমরা দুজন শত বিপদের দিনেও একসাথে থাকবো। যদি বাবা মা বলে আমায় ছেড়ে দিতে? ধরবো কামে, এসব কেউ বলবে নাকি? আচ্ছা এখন বাদ দাও তো এসব কথা। ফুলসজ্জার রাতটা এভাবে কেটে যেতে দেওয়া যায় না। এই রাতে ফুলের উপর শুতে হয়। একটু ফুলের উপর শুয়ে দাও তো এখন। আমি ঠোঁট টিপে হেসে বললাম, শুতে না করেছে কি, শুয়ে পড়লেই তো হয়। নিতুল এবার খিলখিল করে হেসে উঠে বলল, আগে ফুলটার তো শুতে হবে নাকি? তারপর ঘরের সবগুলো রঙিন বাতি নিভে গেল একসাথে দপ করে। ঘরমোর ছুটে এলো গাঢ় এবং গভীর আঁধার। বাইরে একসাথে ডেকে উঠল একজোড়া ডাহু। নিতুল তখন আমার ঠোঁটে তার ঠোঁট স্পর্শ করে বলল, আমাদের বন্ধন চিরদিন টিকে থাকুক এইভাবেই, দুজোড়া ঠোঁটের মতন। মনে মনে আমি বিড়বিড় করে বললাম, আমাদের দুজনের নিঃশ্বাস এইভাবেই কাছাকাছি হোক সব সময়। এই সময় হঠাৎ করে বাইরে থেকে দরজায় ঠকঠক করে আওয়াজ হলো। কেউ একজন জোরে জোরে নক করছে দরজায়। নিতুলের মেজাজ তখন তিরিক্ষি হয়ে উঠল। সে বিছানা থেকে উঠে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, শোরের বাচ্চাটা কে রে? নিতুল দরজা খুলে সামনে দেখে তার পাতানো বোন মিটিমিটি করে হাসছে। নিতুল রাগে চোখ মুখ লাল লাল করে বলল, বিন্দু, কি হলো তোর? দরজায় নক করলি কেন? কি সমস্যা? কোনো সমস্যা নেই, আমার মন চাইলো তাই নক করলাম। তোকে কি আমি বলেছি দরজা খোলার জন্য? তুই খুললি কেন দরজা? ফাজলামি করছিস বিন্দু?
এর ফল ভালো হবে না বলছি। বিন্দু হি হি করে হেসে উঠে বলল। ফাজলামো করার ফল কতটুকু খারাপ হবে? নিতুল কোনো কথা বলল না। সে বিন্দুর মুখের উপর ঠাস করে দরজা আটকিয়ে দিল। ওপাশ থেকে বিন্দু কি একটা যেন বলল, তা আমি শুনতে পাইনি, কিন্তু ওর এমন আচরণ আমার মোটেও পছন্দ হয়নি। বাসর রাতে ভাইকে তার পাতানো বোন এসে ডিস্টার্ব করবে, কেমন কাটা কাটা কথা বলবে, আর তা দেখে এবং শুনে আমি স্বাভাবিক ভাববো, তা তো হতে পারে না। এখানে তো কিছু একটা আছেই। নয়তো তার অত অত বন্ধু বান্ধবী থাকতে এই একটা মেয়ে যে কিনা নিতলের পাতানো বোন, সে এসে এমন উদ্ভট আচরণ করবে কেন? আমি মন খারাপ করে বিছানা থেকে উঠে বসে আছি। নিতুল এসে টেবিল থেকে জগ নিয়ে গ্লাসে পানি ঢাললো। তারপর সেই পানি খেয়ে আমার কাছে এসে বলল। মুডটাই নষ্ট করে দিল, যা শালা। আমি বললাম, ও আসছিল কেন? বিন্দুর মাথায় প্রবলেম আছে, মাঝে মধ্যে সে এমন অদ্ভুত আচরণ করে। তাই বলে একজনের বাসর রাতে তাদের স্বামী স্ত্রী একান্ত মুহূর্তে এসে এমন করবে? আচ্ছা বাদ দাও তো এসব, পাগল ছাগল নিয়ে আলোচনা করতে ভালো লাগছে না আমার। এমনিতেই রাত শেষ। তারপর আমার ঘরটা অন্ধকার হলো। নিতুল আমায় কাছে টেনে নিতে নিতে বলল। আই লাভ ইউ ঋতু, আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল। আমি ওর প্রশংসা কিংবা শারীরিক আহ্বানে তেমন একটা সাড়া দিতে পারলাম না। নিজেকে কেন জানি হঠাৎ খেলনা মনে হচ্ছে আমার। কেন জানি মনে হচ্ছে আমাকে নিয়ে কেউ খেলছে, নিষ্ঠুরভাবে খেলছে। নিতুল আমার শরীর থেকে তার সব সুখ কুড়িয়ে নিচ্ছে তিল তিল করে। কিন্তু আমি মোটেও ওসবের দিকে মনোযোগ দিতে পারছি না। আমার কেবল মনে পড়ছে এই পৃথিবীতে আমি শুধুই একা একজন। আমি একজন অনাথ, আমি একজন মেয়ে, আমার কোনো শক্তি নেই। আমি হাত পা বাঁধা অবস্থায় আছি, আমার ইচ্ছের কোনো মূল্য নেই। এখন এই মুহূর্তে আমি যদি বলি, নিতুল আমার মন ভীষণ খারাপ, আমার এসব ভালো লাগছে না, প্লিজ একটু একা থাকতে দাও না আমায়, তবে কি আমায় নিতুল আমায় ছেড়ে দেবে? কিছুতেই না। সে তার শারীরিক সুখ অর্জন করেই আমায় মুক্তি দেবে, এর আগেও নয়। আচ্ছা, এরই নাম কি তবে ভালোবাসা? ভালোবাসা কি শরীরের ভিতর বেড়ে ওঠা গোপন কিছু স্থানের নাম শুধু? আমার চোখ ফেটে কলকল করে জল নামছে। নিতুল সেই জল দেখছে না, সে আছে তার খেয়াল নেই, তার সুখের নেশায়। ইচ্ছা করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু কাঁদতে পারছি না। আমি কিছুতেই কাঁদতে পারছি না। আচ্ছা, আমার এমন হচ্ছে কেন? আর সন্ধ্যাবেলায় তো নিতুলের সব অপরাধ ক্ষমা করে তাকে আমি বর হিসাবে গ্রহণ করেছিলাম, কিন্তু এখন নাকি এখানে কিছু একটা আছে? কিছু একটা না থাকলে আমার এমন লাগবে কেন? নিতুলের ঠোঁটের স্পর্শ এখন আমার কাছে মনে হচ্ছে যেন কোনো গোখরোর ধ্বংসন। ওর নখের আঁচড় মনে হচ্ছে কোনো একটা কাঁটার আঘাত। ওর শরীরের ভার আমার কাছে অসহ্য লাগছে। মনে হচ্ছে আমার শরীরের হাড়গুলো এই এখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমি ওর কাছ থেকে মুক্তি পেতে কেবল বেকুল হয়ে উঠেছি। তখন আবার দরজায় কেউ কড়া নাড়ল। ঠক ঠক। এটা নিশ্চয় বিন্দু। বিন্দু এসেছে আবার। কেন, কি চাই ও নিতুলের কাছে? নিতুল কিন্তু এবার দরজার কড়া নাড়া শুনে উঠে গেল না সঙ্গে সঙ্গে। সে গেল খানিক পরে, যখন তার শরীর ঝিমিয়ে এলো, যখন আজকের মতো আমার প্রয়োজন ফুরিয়ে গেল তার কাছে, তখন। তারপর আমার সাথে আর একটি কথাও না বলে সে ছুটে গেল দরজার পাশে। তারপর দরজায় খিল খুলে দিয়ে বলল, আবার এসেছিস? বিন্দু হি হি করে হেসে উঠল। আমি তাকিয়ে দেখলাম ওর হাসিটা ভীষণ ভয়ঙ্কর। তারপর বিন্দু তার আঁচল দিয়ে নিতুলের মুখটা মুছিয়ে দিতে দিতে বলল, ইস, কিভাবে ঘেমেছে, বউটা আদরও করতে জানে না। এইসব করছিস কেন তুই? মাথায় আবার ভূত চেপেছে? বিন্দু হাউমাউ করে কেঁদে উঠল হঠাৎ। কাঁদতে কাঁদতে সে এলিয়ে পড়ল নিতুলের উপর। নিতুল আঁকলে নিল নিজের বুকের ওপর বিন্দুকে। তারপর সান্ত্বনা দেবার গলায় বলল, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে বিন্দু? বিন্দু তার ভেজা গলায় বলল, উহু, তাহলে মাথাটা কেমন করছে না? না, মনটা কেমন করছে রে নিতুল। আমি না হঠাৎ করে মরে টরে যাব দেখবি। চুপ,
একদম চুপ, জীবনেও এমন বলবি না আর। নিতুল বিন্দুর মুখে হাত চেপে ধরল, তারপর বলল, আয় তোকে শুয়ে দিয়ে আসি। আমি শুধু তাকিয়ে দেখলাম। নিতুলের কাঁধে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁটছে বিন্দু, আর নিতুল তার কাঁধের উপর হাত দিয়ে হেঁটে যাচ্ছে তার সাথে। হতে পারে ওরা পাতানো ভাই বোন, কিন্তু আমার কাছে এই দৃশ্যটা বড় ভয়ানক দেখালো। আমার ভিতরটা কেমন জমে উঠল মুহূর্তে, দকপক করে বাজতে লাগলো হৃৎপিণ্ড। কেন জানি আমার মাথায় তখন বারবার একটা বিষয় এসে ঘুরপাক খাচ্ছিল। আমার কেবল বারবার মনে হচ্ছিল সামনে আমার মস্ত বিপদ। এই বিপদ থেকে আমি কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই না। নিতুল ফিরল খানিক পরে। তাকে কেমন চিন্তাশীল দেখাচ্ছিল। সে আমার কাছে মৃদু হেসে স্বাভাবিক হওয়ার ভান করছে। আমি কোনো কথা বললাম না, প্রচণ্ড মন খারাপ নিয়ে ওপাশ ফিরে শুয়ে থাকলাম। নিতুল এসে আমার পাশে শুতে শুতে বলল, ওর মাথায় সমস্যাটা হঠাৎ বেড়ে গেছে, যা তা বকছে এখন। খুব কষ্টে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আমার কেন জানি জানতে ইচ্ছা করলো বিন্দুর বিষয়ে, কিন্তু আমি কিছুই জিজ্ঞাসা করলাম না। নিতুল একটা সিগারেট ধরালো। সেই সিগারেট ধোঁয়ায় ঘর মোহিত হয়ে গেল। কি বাজে এই সিগারেটের গন্ধ! আমার দম বন্ধ হয়ে আসছে। আমার খুব ইচ্ছা করছে ওকে বলি, নিতুল সিগারেটটা বাইরে গিয়ে ধরালে হতো না, কিন্তু সাহস হলো না। নিতুল বলল, পৃথু, একটু ঘুমিয়ে নিই আমরা, কেমন? বলে জ্বলন্ত সিগারেট হাতেই চোখ দুটো বুজে ফেলল নিতুল। আর তার সিগারেট ধরা হাতটা তাল হারিয়ে আমার গালের উপর পড়ে গিয়ে গালের খানিক অংশ পুড়ে গেল। ব্যথায় আমার কোকিয়ে ওঠার কথা ছিল, কিন্তু আমি এমন কিছু করলাম না। চুপচাপ দু চোখের পাতা এক করলাম। তারপরে দেখলাম ভয়ানক এক স্বপ্ন। বিন্দুর সাথে শুয়ে আছে নিতুল। ওদের দুজনের গায়ে একটা সুতো পর্যন্ত নেই। বিন্দু নিতুল চুলে তার আঙুল দিয়ে চিরুনি কেটে দিতে দিতে বলছে, বলতো আমি বেশি সুন্দর না পৃথু? তুই? আচ্ছা, তুই কাকে সত্যিকারের ভালোবাসিস, আমায় নাকি পৃথুকে? তোকে। আমায় যদি ভালোবাসিস তবে পৃথুকে বিয়ে করলি কেন? নিতুল খিলখিল করে হেসে উঠল। বিন্দু এবার বলল, দাঁড়া, তোর হাসি আমি ছুটাচ্ছি। বলে সে নিতুলের ঠোঁটে এমন কামড় বসালো, নিতুল একেবারে কেঁদে উঠল। ঠিক ওই সময় আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই শোনা গেল দূরে মসজিদ থেকে ভেসে আসা বুড়ো মুয়াজ্জিনের শীর্ণ গলায় আহ্বান। তিনি বলছেন ঘুমের চেয়েও নামাজ উত্তম। আমার তখন খুব ইচ্ছা হচ্ছে নিতুলকে নিয়ে পবিত্র হয়ে ফরজের নামাজ আদায় করতে, আর ওদিকে স্বপ্নের বিষয়টা গেঁথে গেছে হৃদয়ে। আমি মনে মনে বললাম, কিছু তো একটা আছে, কিন্তু সেই কিছুটা কি? সে যাই হোক, আগে নামাজটা পড়ে নিই নিতুলকে নিয়ে। সুইচ টিপে লাইট জ্বালতেই চমকে উঠলাম আমি। এই ছোটবেলা থেকে তো ওদের বাড়িতেই থাকি আমি, কিন্তু আমি কোনোদিন খেয়াল করে দেখা হয়নি তার বুকখানি। ফর্সা বুকের ওপর ঘন কালো লোমগুলো এত সুন্দর লাগে। আমি ওর কাছে গেলাম আরও। ওর চোখ দুটো এত মায়াবী। এমন মায়াবী চোখের একটা মানুষের ভিতরে এত রহস্য কেন? আচ্ছা, নিতুল কি সত্যিই কোনো ঠগ? সে কি আমায় ধোঁকা দিচ্ছে? আমি নিতুলের মাথায় হাত বুলিয়ে বললাম, নিতুল, এই নিতুল, আজান হয়েছে, আসো, আমরা পবিত্র হয়ে নামাজ পড়ি। নিতুল ঘুম জড়ানো গলায় পড়ল, আমার খুব ঘুম পাচ্ছে, তুমি পড়ো। আরেকবার ডাকতে চেয়েও ডাকলাম না তাকে। শেষে সে যদি রেগে যায়, কি আর করা? নামাজ নিয়ে তো আর জোর জবরদস্তি করা যাবে না। আমি একাই পবিত্র হয়ে নামাজ আদায় করে নিলাম। তারপর জায়নামাজের উপর বসে খোদার দরবারে দুহাত তুলে বললাম, হে মামুদ, মামুদ গো, বড় অপরাধী গো আমি, মাবুদ। শত অপরাধের পরেও তুমি তো তোমার সৃষ্টিকে ক্ষমা করো। আমার কি তবে ক্ষমা করা যায় না? সেই ছোটবেলা থেকেই তো জ্বলছি। মাবুদ, আমার ভিতরটা পুরো ছারখার হয়ে গেছে। আমায় একটু ভালোভাবে বাঁচতে দাও মাবুদ। আমি একটু ভালো করে বাঁচতে চাই। আমার চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ল জল। সেই জল হাতের আঙুলের মাথায় তুলে নিয়ে চোখের সামনে ধরে বিড়বিড় করে আমি বললাম, চোখের জলের নাম রেখেছ কান্না। শোকটা শুধু একাই আমার, তার না।
সকালবেলায় নিতুলকে ঘুমে রেখেই আমি বাগানের কাছে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। বাগানে কত রকমের যে ফুল ফুটে আছে, সেই সব ফুল দেখে মনটা আরও বিষাদ হয়ে গেল। রাতে বাড়ি ভর্তি মানুষ ছিল, এখন বাড়িটা কেমন শূন্য খাঁখা। ওরা সবাই কি তবে চলে গেছে? বিন্দু আছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছে নিতুল। আচ্ছা, বিন্দুর সাথে নিতুলের এত কি? বাগানে ভালো লাগছে না বলে ফের ঘরে ফিরে এলাম। ঘরে ফিরে দেখি নিতুল বিভোর হয়ে ঘুমোচ্ছে। ঘুমিয়ে থাকা নিতুলকে দেখলে এত মায়া হয় কেন? কাল যে নিতুলের প্রতি এত ক্ষোভ রাগ ছিল, সেই নিতুলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্য একটা মেয়েকে হাঁটলে আমার ভিতর পড়তে থাকে কেন? নাকি এরই নাম ভালোবাসা? ভালোবাসা কি না চাইলেও আপনা আপনি হয়ে যায়? আমার খুব ইচ্ছা করছে নিতুলকে আমার চলতে থাকা বুকটায় ধরে এক করে ফেলতে। ইচ্ছা করছে কান্নায় কাঁপতে থাকা ঠোঁট দুটোকে ওর থেমে থাকা ঠোঁট দুটোর ভিতরে আবদ্ধ করে রাখতে। চোখ থেকে টপ টপ করে ঝরতে থাকা জলে ওর বুকের রোমকূপ ভিজিয়ে চুপসিয়ে দিতে। তারপর চিৎকার করে বলতে, নিতুল, এখন তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি আমায় ঠকিও না নিতুল। তুমি আমায় ঠকালে মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার। আমি আস্তে আস্তে ওর কাছে বসলাম। তারপর নিতুলের একটা হাত ধরে ওর কাছাকাছি গিয়েছি আমি। নিতুলের শ্বাস প্রশ্বাসের শব্দগুলো আমার ভিতরে আন্দোলিত হচ্ছে খুব করে। এবার আমি তার ঠোঁটের কাছাকাছি হলাম। ঠিক তখন পিছন থেকে কারোর গলা শুনে চমকে উঠলাম আমি। বিন্দু! সে এসে ডাকছে নিতুলকে। নিতুল, এই নিতুল। আমি লজ্জা এবং রাগে ছিটকে পড়লাম গিয়ে দূরে। তারপর মাথা নত করে বসে রইলাম। বিন্দু এবার নিতুলের কাছে এসে বসলো। তারপর নিতুলের চুলে আলতো করে হাত বুলিয়ে এসে ডাকলো, নিতুল, এই নিতুল। নিতুল ঘুমু ঘুমু চোখে ওর দিকে তাকিয়ে মৃদু এসে বলল, ঘুম হয়েছে তোর? হুম। এখন শরীরটা একটু ভালো লাগছে, তাই না? না, মোটেও ভালো লাগছে না। কেন? নিতুল, আমার কেমন জানি একটা ভয় ভয় করছে, বুঝলে? আমার না পেটের ভেতর। নিতুল ধড়পড়িয়ে বিছানা থেকে উঠে বিন্দুর মুখ চেপে ধরলো। তারপর বলল, গাধা। বিন্দু কেমন করে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে সে বলল, নিতুল, আমার না সব লজ্জা সরম উবে গেছে, বুঝলে? আমার এখন ইচ্ছে করছে সব লোকের কাছে বলে বেড়াতে এসব কিছু। নিতুল ওকে এক টানে দাঁড় করিয়ে টেনে নিয়ে যেতে লাগলো ঘরের বাইরে। আমি অদ্ভুত চোখে শুধু তাকিয়ে দেখলাম দৃশ্যটি। শেষে কিনা আমার সন্দেহ ঠিক হতে চলেছে। আমার সব ভয় ডর কেমন কেটে যাচ্ছে হঠাৎ। আমার এখন শুধু মনে হচ্ছে যে করে হোক পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। নিজেকে কিছুতেই দুর্বল করা চলবে না। ওরা ঘর থেকে বেরিয়ে গেল, আমি ওদের পিছনে পিছনে ঘর থেকে বেরিয়ে গেলাম। তারপর সবচেয়ে বেশি অবাক হলাম যখন ওরা দুজনে একটা ঘরে ঢুকে ভিতর থেকে দরজাটা আটকিয়ে দিল। আমি খুব দ্রুত হেঁটে সেই দরজায় গিয়ে দাঁড়ালাম। ভিতর থেকে তখন যে ওদের কথাবার্তাগুলো শুনতে পেলাম, তাতে আমার পিলে চমকে গেছে, মাথা ভন ভন করে ঘুরে উঠেছে। আমি তখন আর নিজের পায়ের নিচের কোনো মাটি খুঁজে পাচ্ছি না। নিতুল ওকে বলছে, তোর কি আক্কেল জ্ঞান বলতে কিছুই নাই নাকি? এইসব কথা কি কারোর সামনে বলতে আছে? বিন্দু হি হি করে হেসে উঠে বলল, বলতে নেই কেন? আমি সবার কাছেই বলবো, এক এক করে সকলকে জানিয়ে দেব। নিতুল মনে হয় ওর গালে কষে জোর বসিয়েছে। বাইরে থেকে সেই আওয়াজ স্পষ্ট শোনা গেছে। বিন্দু হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠেছে। কেঁদে কেঁদে তখন সে বলছে, নিতুল, আমার সব শেষ হয়ে গেছে রে। আমার পেটের বাচ্চাটার কি হবে বলতো? ও কি জারজ হবে? ও যদি কোনোদিন জিজ্ঞেস করে আমার পিতাকে, তখন? অপারেশন করে ফেলো, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কি? আমার সন্তানকে আমি ডাক্তার দিয়ে খুন করব? নিতুল, এই নিতুলের বাচ্চা, তুই আমার সন্তানটাকে মেরে ফেলার কথা বলছস? নিতুল ওকে তখন ধমক দিয়ে বলল, আস্তে, পিতু শুনতে পাবে। এমন কথাবার্তা শোনার পর বুঝতে আর কি বাকি থাকে যে ওদের দুজনের সম্পর্কটা আসলে কি। কিন্তু আমি কিছুতেই এটা মানতে পারছিলাম না। নিতুল আমার বিয়ের আগেই জোর করে আমার শরীর ছুঁয়েছে, জোর করে বিয়েও করেছে। এরপরও তাকে আমি ক্ষমা করে দিয়েছিলাম এই ভেবে যে সে তো আমায় ভালোবাসে।
আমায় জীবন সাথী করে পেতেই তো এইসব করেছে, কিন্তু এখন যা শুনলাম, এখন আমি কি করব? কোথায় যাব? কার কাছে যাব? আচ্ছা, আমি কোথায় যেতে পারি? মার কাছে। তার কাছে গিয়ে পায়ে পড়ে যদি বলি, মা, মাগো, নিতুল আমায় জোর জবরদস্তি বিয়ে করেছে, কিন্তু এখন সে অন্য একটা মেয়ের সাথে কী সব করে বেড়াচ্ছে, তখন কি হবে? মা কি আমার দুঃখ বুঝবেন? নাকি পরিচয়হীন একটি অনাথ মেয়ে তার পুত্রবধূ স্থান দখল করতে এসেছে, এই কথা ভেবে তিনি আমায় ঘাড় ধরে ঘর থেকে বের করে দিবেন? আমি জানি না তিনি কি করবেন, কিন্তু আমায় ওখানে যে করেই হোক যেতে হবে। এমনিতেই তো আমার চতুর্দিক শূন্য, এখান থেকে যেতে হলে আমাকে পালিয়ে যেতে হবে। নিতুল দেখে ফেললে সমস্যা হবে, সে কিছুতেই আমায় এখান থেকে যেতে দেবে না। সে আমায় যেতে দেবে তখন যখন তার উপভোগ শেষ হবে, নয়তো কখনোই যেতে দেবে না, মেরে টেরে ফেলবে। মৃত্যুর কথা শুনে আমার শরীরে কেমন ঘাম দিতে লাগলো। মৃত্যুকে মানুষ এত ভয় পায় কেন? দিনে আর পালানো সম্ভব হলো না। অনেকবার চেষ্টা করেছি, বাগানের চেয়ে দূরে কোথাও যাওয়ার সাহস হলো না। একবার বাগান ছেড়ে বাড়ির গেট পর্যন্ত চলে গিয়েছিলাম, কিন্তু দেখে ফেললো নিতুল। সে বারান্দা থেকে দৌড়ে এলো আমার কাছে, এসে আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল উঠানের দিকে। আমি ভয়ে মরে যাচ্ছিলাম, না জানি নিতুল আমার কী শাস্তি দেয় পালিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য। কিন্তু না, নিতুল দেখে কিছুই বুঝতে পারিনি। সে শুধু বলল, গেটের কাছে কখনো যাবে না। কেন? কি হবে গেলে? গেটের বাইরে বস্তির খারাপ ছেলেরা থাকে, ওদের কাজই হলো সুন্দরী মেয়েদের খোঁজা। সুন্দরী মেয়ে খুঁজে পেলে ওরা ফ্রিজ করে। আমার বলতে ইচ্ছা করছিল, তুমিও তো সুন্দরী মেয়ে পেলে জোর করে তার শরীরে ঝাঁপিয়ে পড়ো, মেয়েদের বোন বানিয়ে তাদের পেটে বাচ্চা পয়দা করো। কিন্তু সাহসের অভাবে কিছুই বলতে পারলাম না। আমি মনে মনে ঠিক করলাম শুধু রাতে পালাবো, নিতুল ঘুমিয়ে গেলেই আমি পালিয়ে যাব। সন্ধ্যাবেলায় হরহর করে বমি করতে শুরু করলো বিন্দু। নিতুল তখন আমার পাশে বসে গুনগুন করে গান গাইছিল। বমির আওয়াজ শুনে সে বসা থেকে উঠে দ্রুত যখন বের হতে যাবে, আমি তখন নিতুলের হাতটাই ধরে ফেললাম। নিতুল সঙ্গে সঙ্গে হ্যাঁচকা টেনে আমার হাতটা ছাড়িয়ে চলে গেল বিন্দুর কাছে। আমি তার পিছন পিছনে গেলাম। সে আমাকে আসতে দেখে বলল, ঋতু, তুমি বিন্দুর নাভিটায় চেপে ধরো, আমি লেবু পাতা নিয়ে আসছি। ওর কথাটা শুনে আমার মাথায় আগুন ধরে গেল। মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে সে, আর আমি গিয়ে তার নাভিতে ধরে বমি ফেরাবো? কিছুতেই না। আমি পিছন থেকে বললাম, নিতুল, তুমি কি ভেবেছো আমায় যা বলবে তাই আমি গাধার মতন শুনবো? নিতুল লেবু গাছটার দিকে যেতে যেতে বলল, এখন এসব বলার সময় না পৃথু, বিন্দুর খুব কষ্ট হচ্ছে, প্লিজ তুমি ওর কাছে যাও। আমি হি করে হেসে উঠলাম তখন। কষ্ট? অন্যকে কষ্ট দিলে নিজেকেও কষ্ট পেতে হবে, নোংরা মেয়ে বলে থুক করে একতলা থুতু ফেললাম মাটিতে আমি। বিন্দু তখন হরহর করে বমি করেই যাচ্ছে। ওর চোখ মুখ কেমন লাল লাল হয়ে উঠেছে, ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি দূরেই দাঁড়িয়ে রইলাম। নিতুল নিজেই লেবু পাতা নিয়ে দৌড়িয়ে এলো বিন্দুর কাছে। সে এসে এক হাতে বিন্দুর নাকের কাছে লেবু পাতাগুলো কচলে ধরলো, আর অন্য হাতে চেপে ধরলো বিন্দুর নাভিটাও। দৃশ্যটা দেখে আমার মেজাজ আরও চড়ে গেল। আমি ওখান থেকে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, বেশ রোমান্টিক দৃশ্য, আহা, এমন দৃশ্য সিনেমায়ও দেখা যায় না। বিন্দুর খেয়াল আমার কথার দিকে নয়, সে কেমন ছটপট করছে তার বমির যন্ত্রণা নিয়ে, আর নিতুল তাকে কিভাবে সুস্থ করে তুলবে সেই খেয়ালেই আছে। আমার এইসব দৃশ্য দেখে মোটেও ভালো লাগছে না, তাই ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে বসে বসে চিন্তা করলাম, এখান থেকে পালানোর আগে বিন্দুকে দু চারটে কড়া কথা বলে যাব, উচিত শিক্ষা দিয়ে যাব ওকে। বিন্দুর বমিটা খানিক কমে এলে নিতুল গেল শহরের দিকে, কোনো একটা ফার্মেসির থেকে ওর জন্য ওষুধ আনবে। এই সুযোগে আমি বিন্দুর ঘরে গিয়ে দেখলাম ও বিছানায় উবুর হয়ে শুয়ে আছে, আর তার চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে জল। সেই জলে ভিজে উঠেছে বালিশ। আমি তখন ওখানে দাঁড়িয়ে থেকেই বললাম, ভাইয়ের জন্য কাঁদছো নাকি? আদরের ভাইকে একটু না দেখেও থাকতে পারো না? আরে বাবা, ভাই তার বউয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে, তখনও তোমার তাকে দেখা চাই। ভাইয়ের জন্য এত দরদ কেন গো তোমার? বিন্দু শুধু একবার মুখ তুলে তাকালো, তারপর আবার যেভাবে ছিল
ঠিক সেইভাবেই বালিশে মুখ ঢেকে নিল। এবার বললাম, খুব লজ্জা হচ্ছে না? তো ভাইয়ের সাথে যখন শোয়াশুয়ি করে পেট বড় করেছিলে তখন লজ্জা করেনি? ছি ছি ছি। বিন্দু এবার অতি কষ্টে তার মুখ তুলল উপরে, তারপর বলল, পৃথু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি ওর মুখের ওপর বললাম, কিন্তু তোমার কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই। নোংরা মেয়ে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছো তুমি। বিন্দু বলল, প্লিজ শুনো, আমাকে তুমি ভুল বুঝছো। ভুল? পেটে বাচ্চা এসে গেছে, ভুল? পৃথু, শুনো বোন আমার কথাটা। আমার এত বেশি রাগ পেয়েছিল যে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। একটা নষ্ট মেয়ে যে কিনা আমার পথের কাঁটা, তার কথা কি আমি শুনবো? আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম, ঠিক তখন পেছন থেকে বিন্দু বলে উঠল, আমায় যে হিসেবে তুমি নষ্টা বলছো সে হিসেবে তুমিও নষ্টা। কথাটা শুনে আমার মেজাজ এতটাই তিরিক্ষি হলো যে নিজেকে সামলাতে না পেরে বিন্দুর কাছে দ্রুত গিয়ে ওর গালে একটা চড় বসিয়ে দিলাম। তারপর ওর চুল টেনে ধরে খাট থেকে নিচে টেনে ফেলে দিতে দিতে বললাম, আমায় তুই নষ্ট বলছিস? তোর সাথে আমায় মিলেছিস না? ঠিক তখন ঘরে এসে পৌঁছালো নিতুল। এত দ্রুত সে ফিরে আসবে আমি ভাবিনি। নিতুল এসে আমায় এক টানে ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আমার গলে ওর শক্ত হাতের একটা চড় বসিয়ে দিল। তারপর বলল, ব্রেন থেকে সোনার চেন কুড়িয়ে নিলেও ওই চেনে দুর্গন্ধ থাকে। পৃথু, আমি মস্ত ভুল করে ফেলেছি তোমায় বিয়ে করে। মা বাবাকে ভুলে গিয়ে শুধু তোমার মোহে অন্ধ হয়ে আমি ঘর ছেড়ে ভুল করেছি। আমার সব হারিয়েছি পৃথু, আমি আমার সব হারিয়েছি। আমি তখন রাগে কাঁপছি। কাঁপতে কাঁপতে নিতুলকে বললাম, ওর জন্য আমায় অপমান করছো তুমি? আমার চেয়ে তোমার কাছে ও বেশি না? তবে আমি চললাম। বলে আমি হাঁটতে লাগলাম গেটের দিকে, কিন্তু মনে মনে ভাবছিলাম গেটের বাইরে আমি কখনোই যেতে পারবো না। নিতুল আমায় এখান থেকে কিছুতেই যেতে দিবে না। কিন্তু আশ্চর্য বিষয় হলো, নিতুল আমায় সম্পূর্ণ অবাক করে দিয়ে পিছন থেকে আমায় একটা ডাক পর্যন্ত দিল না। গেট পেরিয়ে সরে গলে দিয়ে কয়েক মিনিট হাঁটতেই হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। কি ভয়ঙ্কর ব্যাপার! সারা শহর তলিয়ে গেল অথই অন্ধকারে। আমার হাতে কোনো টর্চ নেই। অন্ধকারে হাঁটতে গিয়ে ভয়ে হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন আমার পিছনে পিছনে হাঁটছে। আমি ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালাম, কিন্তু অন্ধকারের জন্য কিছু ঠাউর করা গেল না। এভাবে অন্ধকার খানিকে হাঁটার পর আমার পিঠে কারোর হাতের স্পর্শ পেলাম, কিন্তু অন্ধকারের জন্য পিছন ফিরে কিছুই দেখা গেল না। এবার ভয়টা আমার আরও বাড়ল। হঠাৎ করে মনে হলো নিতুলের কথা। সে একবার বলেছিল গেটের বাইরে বস্তির খারাপ ছেলেরা থাকে। যখন ভাবলাম তখনই ঘটনা ঘটলো। কে আমার পিছন থেকে জাপটে ধরেছে। ওর হাতগুলো এত শক্ত যে কিছুতেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে না। আমি গলা ছেড়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু চিৎকার করতে পারলাম না। ওর একটা হাত চেপে ধরলো আমার মুখ। ওই হাতটাই কি বিশ্রী গন্ধ! আমার কেমন বমি পেয়ে যাচ্ছিল হঠাৎ। তারপর অনুভব করলাম লোকটা আমায় কোথাও টেনে নিয়ে যাচ্ছে। আমি কিছুতেই ঠাই দাঁড়িয়ে থাকতে পারছি না। হঠাৎ আমার মাথা কেমন চক্কর দিয়ে উঠল। তারপর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে লোকটার কাঁধের উপর ঢলে পড়লাম। আমার যখন জ্ঞান ফিরে এলো তখন দেখলাম একটা পরিত্যক্ত ভবনের উপর আমি, আর আমার চারপাশে দাঁড়িয়ে খিলখিল করে লাল লাল দাঁত বের করে হাসছে 70 তাড়ানো পা দেওয়া কয়েকটি ছেলে। ওরা আমার দিকে এমন ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে কেন? আমি নিচ দিকে তাকিয়ে দেখলাম আমার পাজামাটা হাঁটুর উপরের খানিকটা ছিঁড়ে গেছে। সেই ছেঁড়া দিয়ে সাদা উড়ু দেখা যাচ্ছে। ওরা এদিকে তাকিয়ে আছে। ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছে। পাজামা ছেঁড়া জায়গাটা আমার হাতের তালু দিয়ে ঢেকে আমি অতি কষ্টে ওদের কাছে মিনতি করে বললাম, তোমরা আমার ছোট ভাইয়ের মতো, প্লিজ আমার সাথে খারাপ কিছু করো না। আমার কথা শুনে যেন তারা বেশ মজা পেল, তাই ওরা আবার হাসিতে মেতে উঠল। তারপর ওদের মধ্যে থেকে সর্দার টাইপের যে ছেলেটা, সে তার সদ্য জন্ম নেওয়া গোপের উপর আঙুল ফুলিয়ে বলল, আপামনি, সবাই যদি বোন হইয়া যায় তাহলে বউ হইব কেডা বলেন তো? ওই ছেলেগুলো আবার অসভ্য হাসিতে ফেটে পড়ল। আর সর্দার টাইপের ছেলেটা ওদের সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, সবাই শুনে রাখো আমার কথাখানা, মালে কিন্তু আমার আগে কেউ হাত দেবা না, দিলে কিন্তু হাত কাইটটা ফেলবো কুচকইরা। ওরা সবাই একসাথে বলে উঠল, তাই হইব ওস্তাদ, আপনারে পরে আমরার হিসাব নিকাশ। তারপর আবার হাসি।
কি ভয়ঙ্কর হাসি! আমার প্রচণ্ড কান্ডা মেয়ে গেল। আমি মনে মনে নিজেকেই এখন দোষারোপ করছি আর ভাবছি নিতুল তো সত্যিই বলেছিল গেটের বাইরে গেলে বিপদ হবে। ওর কথা শুনিনি, এখন কেমন হলো? ওদের মধ্যে থেকে একটি ছেলে হঠাৎ বলে উঠলো, ওস্তাদ, রাইত তো কাবার হইয়া যাইতেছে, নিশিরাতের আগেই মামলা খালাস কইরা ফেলানো উচিত। কর্ম সমস্যা নাই, আগে নেশা পানি লইয়া ল। বলে ওরা শপিং ব্যাগ থেকে নেশা জাতীয় কিছু আছে এর ভিতর থেকে বোতল বের করলো। তারপর সবাই গোল হয়ে বসে বোতলের ছিপি খুলে মুখে ঢালতে লাগলো। এক সময় সর্দার আমায় দেখিয়ে বলল, আপামনিরও এক ডোক মাল খাইয়া মাতাল করে দে, তখন মাতালের লগে মাতালের ঢলাঢলি হইব। হা হা হা। সর্দার ছেলেটা বিশ্রী করে হাসছে আর তার আদেশ পেয়ে একটা রোগামতো ছেলে বোতল হাতে এগিয়ে এলো আমার দিকে। তারপর আমার কাছে এসে যেই বোতলের মুখটা আমার মুখে ধরবে ঠিক তখন ওর তলপটে জায়গা মতো এক ঘুষি মেরে দিলাম। ঘুষি খেয়ে ছেলেটা বাবাগো বলে চিৎকার করে বসে গেল মেঝেতে। আর এই দৃশ্য দেখে সর্দার ছেলেটা হাতে তালি দিয়ে বসা থেকে উঠে আমার চারিদিকে ঘুরতে ঘুরতে বলল, ফাইন, তরে আমার পছন্দ হয়েছে আপামনি। আমার দিদি মাইয়া খুব পছন্দ। দিদি মায়ের লগে ওইসব করলে বিরাট মজা। বলে হাসতে লাগলো ছেলেটা। আমার ইচ্ছা করছে এই ছেলেটাকেও এক খুশি মেরে জীবনের হাসাটা একেবারে বন্ধ করে দিই, কিন্তু সমস্যা হলো ছেলেটা কাছে ঘেঁষছে না। ওদের মধ্যে থেকে হঠাৎ একটা ছেলে বলল, ওস্তাদ, হাত পা বাইন্দা দিলে কেমন হয়? সর্দার ছেলেটা ওই ছেলেটাকে বলল। আয় কাছে আয়। ছেলেটা কাছে আসলো। সর্দার ছেলেটা ওর গালে মস্ত এক থাপ্পড় মেরে বলল, ওস্তাদি করবি না, আগেই কইছিলাম। বান্ধন, এটা আমার ইখতিয়ার। এই ফাউল মুন্না কাউর পরামর্শ মোতাবেক কাম করে না। ওই ছেলেটা তখন এমন ভয় পেল সে সর্দার ছেলেটার পায়ে পড়ে বলল, মাপ দেন ওস্তাদ, আমারে মাপ দেন। কিন্তু সর্দার ছেলেটি তার এই অনুনয় শুনল না। সে অন্য দুজন ছেলেকে বলল, ওরে ধৈর্য ল্যাংটা কর, তারপর উল্টা কয়টা লম্বা খুঁটির গায়ে বাইন্দা রাখ। সঙ্গে সঙ্গে ওরা ছেলেটাকে ধরে শরীর থেকে জামা কাপড় খুলে নিল, তারপর উল্টো করে বেঁধে দিল লম্বা খুঁটির সাথে। আমি অন্যদিকে চোখ নিলাম। ভয়ে এবং ঘেন্নায় আমার গা গুলিয়ে আসছে। এই সময় সর্দার ছেলেটা আবার দুজনকে আদেশ করলো, যেখান থেকে পারস লাল পিঁপড়া নিয়ে আয়। পিঁপড়া আই না এর জায়গায় সাইডে দিবি। তারপর ভয়ঙ্কর এক হাসিতে মেতে উঠল মুন্না। আমি ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছি। আমার এই মুহূর্তে মনে হচ্ছে এর চেয়ে নিতুলের অবলাই ভালো ছিল। কিন্তু এখন আমার কি হবে? সর্দার ছেলেটা আমার দিকে এগিয়ে আসছে, তার ঠোঁটে সিগারেট। সে সিগারেটের ধোঁয়া ছেড়ে দিয়ে বলল, ওড়না খোল। আমি খুললাম না। সে আবার বলল, খোল শালি। আমি ঘৃণা ভরা চোখে ওর দিকে তাকিয়ে বললাম, জীবনেও খুলবো না। আমার এমন জবাব শুনে ছেলেটা মাথা ধরে গেল। সে সঙ্গে সঙ্গে সিগারেটটা ফেলে দিয়ে দ্রুত পায়ে হেঁটে এলো আমার কাছে। তারপর আমার কাছে এসে সর্দার ছেলেটা আমার ওড়নায় হাত দিয়ে খুঁটিতে ঝুলন্ত ছেলেটা পিঁপড়ায় কামড়ে অসহ্য যন্ত্রণায় চিৎকার করে সর্দারকে একগাল বকে দিল। সে অশ্লীল ভাষায় বলল, আমি তোর দুলা ভাই লাগি রে শুয়োরের বাচ্চা, যে আমার লাগে মজা করস। এই কথা শুনে আমার ওড়না ছেড়ে দিয়ে সে দৌড়ে গেল ওই ছেলেটার কাছে। আর ঠিক এই মুহূর্তেই ছাদে উঠে এলো চারজন দীর্ঘদেহী পুরুষ। তাদের মধ্যে একজন আমার পরিচিত, তার নাম নিতুল, আমার বর নিতুল। ওরা কিভাবে খোঁজ পেল আমি যে এখানে, কি জানি। ওরা এসেই প্রথমে সর্দার ছেলেটাকে ধরে ফেললো। মুক্তির আনন্দে তখন আমার চোখে জল এসে গেল। কিন্তু ততক্ষণ একটা বিপত্তি বেঁধে গেল এখানে। একটা ছেলে পেছন থেকে এসে আমায় জাপটে ধরে ফেললো। তারপর আমার গলায় চাকু ধরে বলল, মায়েরা দিমু কইলাম, সর্দারে ছাড়, ছাইড়া দে সর্দার রে। ওরা আমার দিকে তাকিয়ে অসহায়ের মতো ছেড়ে দিল সর্দারকে। তারপর ওই ছেলেটা আমার ওড়নাটাই হাত দিল। ঠিক তখন আমার কাছে দৌড়িয়ে এসে নিতুল ওই ছেলেটার কলার টেনে ধরতেই নিতুলের তলপেটে চাকু বসিয়ে দিল ছেলেটা। আমি আগে বুঝতে পারিনি, কিন্তু আমার পায়ে তরল কিছু গড়িয়ে পড়ায় নিচের দিকে তাকিয়ে দেখি রক্ত। সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে উঠলাম। ওই ছেলেগুলো ততক্ষণে পালিয়ে গেছে। নিতুলের সাথে আসা আরও 3 জন লোক দৌড়িয়ে এসে নিতুলকে ধরল। তারপর ওরা বলল, ভাবি, আমরা নিতুলের বন্ধু, ভয় নেই, আল্লাহ আছেন, ওকে জলদি হসপিটালে নিতে হবে।
আমি কোনো কথা বললাম না, চুপ করে শুধু নিতুলকে দেখছি। নিতুলের সাথে কেন রাগ করে আমি চলে এসেছি। ও আমার ওনার সম্মান রক্ষায় তার জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে। আচ্ছা, নিতুলকে কি আমি ভুল বুঝছি কোথাও? যদি ভুল বুঝেও থাকি আর নিতুল সঠিক হয়, তবে কি আমি তার কাছে ক্ষমা পাবো? আমি নিতুলের দিকে তাকিয়ে আছি। ওর খুব কষ্ট হচ্ছে, চোখের পাতা কেমন ভিজে উঠেছে জলে। ওরা ওকে ধরাধরি করে সিঁড়ি ডিঙিয়ে নামছে। ওদের মধ্যে থেকে হঠাৎ একজন বলল, অনেক ব্লাড যাচ্ছে, কোনো কাপড় দিয়ে শক্ত করে বাঁধা প্রয়োজন। ওর কথা শেষ হওয়ার আগেই আমি টেনে খুলে ফেললাম আমার ওড়না। তারপর সেই ওড়না তার পেটে বেঁধে দিয়ে বললাম, যে ওড়নার সম্মান বাঁচাতে গিয়ে আজ তোমার এই হাল, সেই ওড়না আজ তোমার শরীরেই বেঁধে দিলাম। নিতুল তখন কি যেন বলতে চাইছে ঠোঁট নাড়িয়ে, কিন্তু শক্তি পাচ্ছে না বলার। ওর চোখ থেকে শুধু টপ টপ করে গড়িয়ে পড়ছে জল। আমি কাঁদছি, চিৎকার করে কাঁদছি, আর মনে মনে ভাবছি আমার জীবনে এত পরীক্ষা কেন বারবার ফিরে আসে। একটু পরেই তো সব কিছু জেনে যাবে বাবা মা, তারপর ওরা ছুটে আসবে হসপিটালে। তখন আমার কি হবে? ওরা যখন জিজ্ঞাসা করবে, তোকে বাঁচিয়েছে আমার ছেলে, তুই কেন পারলে না আমার ছেলেকে বাঁচাতে? তোর জন্যই আমার ছেলে জখম হয়েছে, তোকে আমি ছাড়বো না। তখন তখন আমি কি করব? কি বলবো তাদের? হসপিটালে নেওয়ার পর ডাক্তার জানালো ইমার্জেন্সি কেস, পেশেন্টকে রক্ত দিতে হবে, কিন্তু ওর রক্তের গ্রুপ বি নেগেটিভ। ওর গ্রুপের সাথে আমাদের কারোর গ্রুপের মিল নেই। আমি অসহায় মুখে ওর বন্ধুদের বললাম, আপনাদের চেনা জানার মধ্যে কেউ এমন নাই যার সাথে ওর ব্লাড গ্রুপের মিল আছে? দুজন সরাসরি না বলল, একজন খানিক সময় চুপ থেকে কি যেন চিন্তা করে বলল, আছে, বিন্দুর সাথে ওর ব্লাড গ্রুপের মিল আছে। আমার এই মুহূর্তে এইসব কিছু ভাবার সময় নেই। বিন্দুর সাথে নিতুলের সম্পর্ক কি? আমি নিতুলের বন্ধুকে অনুনয় করে বললাম, প্লিজ ওকে নিয়ে আসুন না ভাইয়া, প্লিজ। নিতুলের বন্ধুটি সঙ্গে সঙ্গে দৌড়িয়ে বড় রাস্তাটার দিকে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ডাক্তার বারবার তাগাদা দিচ্ছেন, খুব দ্রুত রক্ত দিতে না পারলে পেশেন্ট মারাও যেতে পারে। শুনে কান্নায় ভেঙে পড়লাম আমি। নিতুলের বন্ধু এখনো ফিরে আসছে না বিন্দুকে নিয়ে। বিন্দু কি তবে তার গো ধরে বসে আছে? ও কি আসবে না? বিন্দু যদি না আসে নিতুলের কি হবে? নিতুল নিতুল বলে চিৎকার করে কেঁদে উঠলাম আমি। মা বাবা এসে গেছেন, কার কাছে জানি তারা খবর পেয়েছেন। বাবা এখানে ওখানে খোঁজ নিয়েছে রক্ত ম্যানেজ করতে, আর মা চিৎকার করে কাঁদছেন। তিনি কেমন পাগলের মতন হয়ে গেছেন, জোর করে চলে যেতে চাচ্ছেন অপারেশন থিয়েটারে, কিন্তু ডাক্তারেরা তাকে যেতে দিচ্ছে না। নিতুলের এক বন্ধু মাকে টেনে নিয়ে এলেন বারান্দায়। মা বলল, নিতুল, আমার নিতুলের কি হবে? ওর বন্ধুটি বলল, ব্লাড ম্যানেজ হলেই সব ঠিক হয়ে যাবে। ব্লাড ম্যানেজ মানে? বিন্দু কোথায়? বিন্দু? যার মুখে বিন্দুর নাম শুনে আমি অবাক হলাম। তবে কি মাও বিন্দুর ব্যাপারে সব কিছু জানেন? ওর বন্ধুটি বলল, আন্টি, শুভ বিন্দুকে আনতে গেছে, এখনো ফিরছে না। মা তখন একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর আমার দিকে এগিয়ে এসে ডাকলেন, পৃথু। আমি মার দিকে তাকালাম। মা আমার দিকে এগিয়ে এসে আমায় জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, পৃথু, মাত্র 2 দিনে কি সব হয়ে গেল বলতো মা? তোরা আমায় না জানিয়ে এভাবে পালিয়ে গেলি কেন? আমায় জানালে কি তোদের আমি কথা শুনতাম না? তোরা যদি আমার কাছে থাকতি তবে কি আর এই বিপদ হতো? আমি কাঁদছি। মার মহানুভবতা, আমার ভুল রাগ আর নিতুলের ভুল সিদ্ধান্ত এবং দুঃখের কথা ভেবে মাকে জড়িয়ে ধরে কাঁদছি। মা বলছেন, বিন্দু আসছে না কেন এখনো? বিন্দু তো এই খবর শুনেইনি, শুনে দেরি করার কথা না, ওর তো পাগল হয়ে ছুটে আসার কথা। আমি জিজ্ঞাসা করলাম, বিন্দু কে মা? মা বললেন, বিন্দু নিতুলের বোন, আপন বোনের চেয়েও বেশি। নিতুল যখন ক্লাস 6-এ পড়ে তখন ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। পিকনিকে যে গাড়ি দিয়ে গিয়েছিল সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্টের পর নিতুলের অবস্থা ছিল খারাপ, ভয়াবহ। তখন তার ব্লাডের প্রয়োজন হলো। ব্লাড কোথাও পাওয়া যাচ্ছিল না, কারণ নিতুলের ব্লাডের সাথে মিলছিল না কারো ব্লাড গ্রুপ।
কিন্তু বিন্দু তখন জানালো তার মায়ের সাথে নিতুলের ব্লাড গ্রুপের মিল আছে, আর সে নিজে আহত হওয়া সত্ত্বেও আমায় নিয়ে তাদের বাসায় ছুটে গেল। আর তার মাকে গিয়ে বলল, আমার সাথে এখনই হসপিটালে চলো মা, আমার ভাইয়াটা মরে যাচ্ছে। তার মা যখন জিজ্ঞেস পর্যন্ত করলো না কে তোমার ভাই, তার পরের যে কাপড় ছিল সেই কাপড়ই তিনি আমাদের সাথে হসপিটালে গিয়ে নিতুলকে ব্লাড দিয়েছিলেন। আর সেদিন থেকেই তারা রক্তের বন্ধনে আবদ্ধ হয়েছিল। নিতুল আর বিন্দুর মধ্যে গড়ে উঠেছিল ভাই বোনের এক সুন্দর সম্পর্ক। আমি মার কথা শুনে চুপ হয়ে রইলাম। আমার কেন জানি মনে হচ্ছে কোথাও একটা বড় ধরনের ভুল করে ফেলেছি আমি। কিন্তু এই ভুল শুধরানোর উপায় কি? শুভ্র ফিরছে না। বাবা শক্ত সামর্থ্য মানুষ, তাকে কোনোদিন আমি কাঁদতে দেখিনি, কিন্তু তিনি আজ হসপিটালের বারান্দায় ধুলোবালির উপর বসে পড়ে হাউমাউ করে কাঁদছেন। তার সাথে বসে কান্নায় গলা মিলিয়েছে মা আর নিতুলের ছোট বোন রুম্পা। এই মুহূর্তে কি করবো আমি বুঝতে পারছি না। মন প্রাণ দিয়ে আল্লাহকে ডাকছি আমি। হঠাৎ নিতুলের এক বন্ধু বলল, ব্লাড ম্যানেজ হয়েছে। বাবা বসা থেকে লাফিয়ে উঠে বললেন, কিভাবে হয়েছে? শুভ্র পাঠিয়েছে। বিন্দু প্রেগনেন্ট, তাই তার ব্লাড এখানকার ডাক্তার আর নিবে না, ঝামেলা হবে। বিন্দু তাই ছোটোখাটো একটা প্রাইভেট ক্লিনিকে গিয়ে তার ব্লাড প্যাক করে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু মা কেমন যেন মনমরা হয়ে উঠলেন। তিনি নিতুলের বন্ধুকে জিজ্ঞাসা করলেন, বিন্দু কি বিয়ে হয়ে গিয়েছে? আন্টি, সেসব কথা পরে বলা যাবে। না, এখনই বলো, আমি এখন শুনতে চাই। বিন্দু একটি ছেলেকে ভালোবাসতো, কিন্তু তার বাবা মা এটা কিছুতেই মেনে নেয়নি। তাই সে গোপনে তার বাবা মাকে না জানিয়ে এই ছেলেটিকে বিয়ে করেছিল। সেই ছেলে তার সাথে 5 মাসের বৈবাহিক সম্পর্ক রেখে হঠাৎ উধাও হয়ে গেছে। পরে খবর নিয়ে জানা গেছে এই ছেলে টক ছিল। সে আরও অনেক মেয়ের সাথেই এমন করেছে। এখন এই ছেলে আছে ইংল্যান্ডে। কথাটা শুনে মায়ের চোখ থেকে টুপ করে দুপোটা জল এসে গড়িয়ে পড়ল তার গালের উপর, আর আমার চোখ থেকেও। আহারে, এমন একটা দুঃখী মেয়ের ব্যাপারে আমি কি নোংরা ধারণা পোষণ করেছিলাম মনে মনে, আর তাকে কি অপমানটাই না আমি করেছিলাম। মা নিতুলের বন্ধুটিকে জিজ্ঞাসা করলেন, বিন্দুর বাবা মা কি এই ব্যাপারে কিছু জেনে গেছে? জেনে গেছে বলেই তো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বিন্দু এতদিন নিতুল আশ্রয়ই ছিল। মা তখন আফসোস করে বলে উঠলেন, আহারে, দুঃখী মেয়ে আমার। আমি ঝাপসা চোখে তখন তাকিয়ে রইলাম হসপিটালের গেটের উপর। কেন জানি আমার মন বলছে বিন্দু এক্ষুনি আসবে, আর সে যদি আসে সর্বপ্রথম আমি তার পা ছুঁয়ে মাপ চাইব। নিতুলের অপারেশন সাকসেসফুল হয়েছে, ওকে এখন আলাদা কেবিনে দেওয়া হয়েছে। সেই কেবিনে মা বাবা সহ তারা সবাই প্রবেশ করেছে। মা নিতুলের কপালে চুমু খেয়ে বললেন, আমার বাবা, আমার কলিজার টুকরা। মা, আমি বড় ভুল করে ফেলেছি মা। আমার উচিত ছিল তোমাদের জানানো। আর পৃথুর কোনো দোষ নেই, ও রাজি ছিল না। ওকে আমি জোর করে বিয়ে করেছি। মা নিতুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমরা তোর ওপর নারাজ না বাবা। তুই যাকে নিয়ে ভালো থাকবি তাকেই আমরা মেনে নেব। তাছাড়া পৃথু তো আমাদের ঘরেরই মেয়ে। ঘরে থাকবে, তাতে সমস্যা কি? কিন্তু সমস্যা হলো এখানে যে তুই একটা মেয়েকে জোর করে বিয়ে করেছিস। জোর করে বিয়ে করা বর্বর সমাজের নিয়ম। আমাদের সভ্য সমাজ কিছুতেই এটা মেনে নিতে পারবে না। মা, ও মনে মনে রাজি ছিল আমার প্রতি, কিন্তু আমি সত্যি এটা বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। ঠিক আছে, এখন আর বাহানা করে লাভ নাই। বৌমার কাছে তুই মাপ চেয়ে নিস, আর যার কাছে অপরাধ করেছিস তার কাছেও মাপ চাইবি। মার মুখে বৌমা ডাক শুনে লজ্জায় আমার মাথা ঝুঁকে আসলো। ঠিক তখন আমায় জাপটে ধরে মার কাছে টেনে নিল রুম্পা। মার কাছে নিয়ে বলল, তোমার বৌমাকে বরণ করো। মা মিষ্টি করে হেসে বললেন, বৌমা এখন পুরনো হয়ে গেছেন, তাকে আর নতুন করে বরণ করার কোনো প্রয়োজন নেই। মার কথা শুনে কেবিনে সবাই হেসে ভেঙে পড়ল। এমনকি যে বাবা সারাটা জীবন শুকনো মুখে থেকে তার জীবন কাটিয়ে দিয়েছেন, সেই বাবাও হা হা করে হেসে উঠেছেন। তার হাসি দেখে মা বললেন, এভাবে হা করে হাসলে তো তোমার মুখে মশা মাছি ঢুকে যাবে। মার কথা শুনে বাবা রাগে মুখ বন্ধ করে দিলেন। কিন্তু মা যখন আবার বললেন, দেখো পুত্রবধূকে পছন্দ হয়নি বলে শ্বশুর তার মুখে ব্যাঙের মতো ফুলিয়ে রেখেছেন। এই এক কথা শুনে বাবা এমন জোরে হাসলেন যে এক নার্স এসে ধমকে দিল পর্যন্ত বাবাকে।
নার্স এসে বলল, এটা কি বিয়ে বাড়ি নাকি যে এখানে গলা ছেড়ে হাসবেন? বাবা তখন রঙ্গ করে বললেন, আপনি দেখে ভীষণ বোকা মানুষ। বিয়ে বাড়ি না হলে কি আমরা এভাবে গলা ছেড়ে হাসতাম? নার্স বেটি বাবার এমন মশকরা শুনে মুখে ঝাড়ি দিয়ে কেবিন থেকে পা নাচিয়ে দ্রুত হেঁটে বের হয়ে চলে গেল। মা তখন বললেন, আসো, আমরাও সবাই বের হয়ে যাই। এখন স্ত্রী তার স্বামীর সেবা করো। একে একে সবাই বের হয়ে গেল। আমি নিতুলের পাশে এসে বসলাম। নিতুল তখন আমার একটা হাত তার দু হাতের মুঠোয় টেনে নিয়ে বলল, তুমি আমার প্রতি ক্রোধ, তাই না? আমার চোখে কেন জানি জল এসে গেছে। আমি সেই জল খুব কষ্টে গোপন করে বললাম, না, আমার কোনো রাগ নেই। আমি যে তোমার সাথে বিয়ের আগে অসভ্যতা করেছি, এই জন্য তো রাগ আছে। ছিল, কিন্তু এখন আর নেই। স্বামীর উপর রাগ রাখা ঠিক নয়। তুমি কি আমায় খুশি মনে তোমার স্বামী হিসেবে মেনে নিয়েছো? কেন নিয়েছো? আমি তো খারাপ মানুষ। খারাপ মানুষ ছাড়া কি কেউ একটা মেয়ের সাথে বিয়ের আগে এসব অসভ্য করতে পারে আর জোর করে বিয়ে করে? তুমি খারাপ মানুষ নও। মানুষ তার ভুল বুঝতে পারলে সে আর খারাপ মানুষ থাকে না, ভালো মানুষ হয়ে যায়। নিতুল আমার হাতটা আরো শক্ত করে ধরে বলল, ভালো মানুষকে তবে কি ভালোবাসা যায়? আমি ওকে জড়িয়ে ধরে ওর কানের কাছে আমার ঠোঁট নিয়ে গিয়ে ফিস ফিস করে বললাম, 100 বার বাসা যায়। আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ। নিতুল মিষ্টি করে হেসে আমার কপাল আলতো চুমু এঁকে দিয়ে বলল, আই লাভ ইউ টু প্রীতি। তারপর আমরা দুজনে চোখাচোখি হলাম। নিতুলের চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো এটাই আমার প্রথম প্রেম এবং এটাই আমার শেষ প্রেম। এরই মধ্যে কেবিনে এসে ঢুকলো শুভ্র। সে এলো একা। শুভ্র এসেই বলল, মিতুল, বিন্দুকে ধরে রাখতে পারলাম না রে। নিতুল চমকে উঠে বলল, মানে? বিন্দু ছাড়া আর কারোর সাথে তার ব্লাড গ্রুপ মিলছিল না। তাই আমি তোর ভাড়া করে রাখা বাসায় গিয়েছিলাম বিন্দুর কাছে। কিন্তু সে বলল সরাসরি এখানে এসে ব্লাড দিতে চাইলে ডাক্তার তার প্রেগনেন্সির জন্য ব্লাড নিতে চাইবে না। তাই সে একটা ছোট্ট প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায় আমায়, আর ওখানে ব্লাড দিয়ে সে হঠাৎ উধাও হয়ে যায়। আমি সেই ব্লাড একজনের মাধ্যমে এখানে পাঠিয়ে সারা রাত ভর তাকে খুঁজেছি, কিন্তু কোথাও তাকে পাইনি। অবশ্য আমরা যখন ক্লিনিকে যাচ্ছিলাম তখন বিন্দু বলছিল, সে মনে হয় তার সম্পর্ক রাখার জন্য আড়ালে চলে গেছে। নিতুল ওর কাছ থেকে এইসব কিছু শুনে দরদর করে চোখের কোলে ছাপিয়ে জল ফেলে দিল। আমার চোখ থেকেও নেমে এলো জল। এর জন্য তো আমিই দায়ী। কেন আমি সেদিন এমন আচরণ করেছিলাম ওর সাথে? আমার তো সব কিছু আগে জেনে নেওয়া উচিত ছিল। আমি ভুল করে ফেলেছি, মস্ত বড় ভুল। তারপর নিতুল সুস্থ হয়ে গেলে সেও সারাটা দেশে তন্ন তন্ন করে খুঁজেছে বিন্দুকে, কিন্তু কোথাও ছায়াটুকু পর্যন্ত মেলেনি। 7 বছর পর আমাদের এক কন্যা সন্তান হয়েছে। কন্যার বয়স 1.5 বছর। নিতুল তার কন্যার নাম রেখেছে বিন্দু। বিন্দুর স্মৃতিকে বাঁচিয়ে রাখবার জন্য এই নাম দেয়া। আর আশ্চর্য বিষয় হলো আমাদের কন্যার চেহারাও বিন্দুর চেহারার স্পষ্ট ছাপ আছে। কি অদ্ভুত বিষয়! কদিন আগে আমরা সিলেটে গিয়েছিলাম শাহজাল রহ এর মাজারে জিয়ারত করতে। ওখানে গিয়ে একটা পাগলি মেয়ে দেখে থমকে উঠলাম। পাগলি মেয়েটার কাছে বসে পুতুলের মতন সুন্দর একটা ছেলে খেলছে। আমি সঙ্গে সঙ্গে নিতুলকে বললাম, এই নিতুল, দেখো তো এটা কে? পাগলিটাকে বিন্দুর মতো লাগছে না? বিন্দুর চোখের নিচে একটা কাটা দাগ আছে। এই পাগলিটার চোখের নিচেও আছে। নিতুল আমায় রেখে দৌড়ে গেল পাগলিটার কাছে, গিয়ে বলল, বিন্দু, এই বিন্দু। বিন্দু ফিরেও তাকালো না। নিতুল ওর ছেলেটাকে কাছে টেনে নিয়ে বলল, নাম কি তোমার বাবা? ছেলেটা মিষ্টি করে বলল, আমার নাম নিতুল। নিতুল ওর নামটা শুনে হাউমাউ করে কেঁদে উঠল। সে কেঁদে কেঁদে ছেলেটার কপালে চুমু এঁকে দিয়ে বলল, নিতুল সোনা, আমার সাথে যাবে? মাকে ছাড়া আমি কোথাও যাই না। তারপর নিতুল ছেলেটাকে নিয়ে অনেক কিছু কিনে দিতে চেয়েছে, কিন্তু ছেলেটা জানালো মায়ের নিষেধ আছে, তাই সে কিছুতেই নিতে পারবে না। আমার তখন খুব কান্না পাচ্ছিল। আমার জন্যই তো এসব হয়েছে। তাই আমি বিন্দুর পায়ে পড়ে গেলাম। পায়ে পড়ে বড় অনুনয় করে ক্ষমা চাইলাম তার কাছে, কিন্তু বিন্দু আমার দিকে তাকিয়েও দেখলো না পর্যন্ত।
অবশেষে আমরা ফিরে এসেছি মন ভরা কষ্ট নিয়ে। আর শুধু বারবার কথা ভেবেছি যে পৃথিবী এমন কেন, ভীষণ রকম অদ্ভুত এবং রহস্যময়।